সুমি আপা, আপনার কাছ থেকে এবার যেটা আমরা জানতে চাইবো, এই যে আজকে সংখ্যালঘু নিধন আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, এটা কি শুধু আজকে না দীর্ঘদিন ধরে জামাত এই টার্গেটটা করে আসছে? কিভাবে শুরু হয়েছিল? আপনি তো চোখের সামনে দেখেছেন। একেবারে এটা আমাদের জন্মের আগে থেকে, কেননা 71-এ 30 লক্ষ শহীদ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে এথনিক ক্লিনজিংয়ের প্ল্যানগুলো ওদের, আইএসআইয়ের পরিকল্পনা ভয়ঙ্কর। এবং সেটা তো আমার বাবারা তখন মুক্তিযুদ্ধ করবার কারণে বাবারা টর্চার্ড হয়েছেন, বাবারা সেই টর্চার সেলে ছিলেন। মীর কাসেমের জামাতের থিঙ্ক ট্যাঙ্ক ছিল, তার ডালিম হোটেল, সেটাও হিন্দুদের বাড়ি দখল করে। তো 2001 সালে সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তার করা হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 2001 সালে নির্বাচনের আগে, যে নির্বাচনে বিএনপি ক্ষমতা এসেছিল, খালেদা জিয়ার নেতৃত্বে জামাত বিএনপি সরকার করলো, সেই নির্বাচনের আগে আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর ইন্টারভিউ করতে গিয়েছিলাম, কারণ তিনি খুব আলোচিত ছিলেন তখন। তিনি পত্রিকায়, তিনি খুব অকপটে, খুবই অশ্লীল ভাষায় খালেদা জিয়াকে এবং শেখ হাসিনা দুজনকেই উনি আক্রমণ করতেন, সকলকেই, এবং খুবই খুবই অশ্লীল এবং নোংরা ভাষা ছিল তার। তো তিনি বলেছিলেন, কুকুরের ল্যাজ নাড়ে, ল্যাজে কুকুর নাড়ে, খালেদা জিয়াকে কুকুর হিসেবে তুলনা করে। সে খালেদা জিয়ারই উপদেষ্টা ছিলেন তিনি। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি এই কথাগুলো কেন বলেছেন, এবং 71 সালে আপনি নির্বিচার হিন্দুদেরকে যে মেরেছেন। আমি তখন 21-এ, তার আগে 21-এ টেলিভিশনের, তারপরে 21-এ টেলিভিশনের রিপোর্টার হিসেবে আমি রাউজানে একটা ফ্যামিলিকে, আমি যতগুলো হিন্দু নিধন হয়েছে গিয়েছিলাম। একজন প্রত্যক্ষদর্শী ছিলেন প্রায় 90 বছর বয়সের একজন বৃদ্ধা নারী, যার পরিবারের 30 জনকে একসাথে ব্রাশ ফায়ার করে মেরে ফেলেছিল, এবং তিনি এরকম কুজো হয়ে গিয়েছিলেন। নবদ্বীপের একজন নারী, তার কোমরেও গুলিবিদ্ধ হয়েছিল। আমি সেই জায়গাটাতে গিয়ে আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি তো এতগুলো সংখ্যালঘু নিধন করেছেন, কে বলেছে? কোথাও মামলা আছে? যে হ্যাঁ, মামলা আছে, আপনার বিরুদ্ধে 71-এ মামলা হয়েছে, 72-এ মামলা হয়েছে, কোন কোন থানায় কটি হয়েছে আমি বললাম ওনাকে। তখন উনি বললেন, দেখো, কাউকে উনি আপনি করে বলতেন না, চরম অভদ্র একটা লোক, অশালীন। দেখো, আমি উত্তরাধিকার সূত্রে, তার বাবা ফজলুল কাদের চৌধুরী এবং তিনি এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহ, যার বিশ্ববিদ্যালয়ে, যার কলেজে এখনও মুসলিম মেয়েদেরকেই কিন্তু পড়ায়। এবং আমাকে বেশ কয়েকজন প্রতিষ্ঠিত নারী বলেছিল, যদি মামারা না থাকতেন, মানে তার পুত্র পিকে সিনহা, তিনি যদি, প্রফুল্লচন্দ্র সিনহা, তিনি যদি না থাকতেন, আমাদের বোনদের কখনো পড়া হতো না। আমার বাবা ভারতে ছিলেন, আমরা 3 বোন ছিলাম, মা আমাদেরকে পড়াতে। এতদ অঞ্চলে কোনো নারী শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। সেই নূতন চন্দ্র সিংহ পুজো করছিলেন, তাকে এইভাবে তুলে ধরে নিয়ে ব্রাশ ফায়ার করে গুলি করে হত্যা করেছিল সালাউদ্দিন কাদের চৌধুরী। তার বাবা কিন্তু মানা করেছিল যে নূতন চন্দ্র সিংহ একজন আয়ুর্বেদ প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠাতা, তিনি একেবারে ভীষণ রকম নিপীড়িতের বন্ধু, শিক্ষানুরাগী, সমাজসেবী, সমাজসেবা তার, মানে এরকম দিনের আলোয় এই ঘটনাগুলো ঘটেছে 71-এ। এবং তিনি আমাকে 2001 সালে বলেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী, আমি উত্তরাধিকার সূত্রে দায়িত্ব নিয়ে এ দেশকে হিন্দু শূন্য করার জন্য কাজ করছি, সেই কাজটি আমি আমৃত্যু করব। তার মানে আইএসআই, এবং তিনি বলেছেন পাকিস্তান আমাকে এই দায়িত্ব দিয়েছে, কেননা তিনি পাকিস্তান, তার ফাঁসির রায় হবার পর এবং তার ফাঁসি কার্যকর হবার পর পাকিস্তান সংসদে তারা নিন্দা প্রস্তাব করেছে, শোক পালন করেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী এইগুলোর জন্য কি পাকিস্তান থেকে টাকা আসে? পুরোপুরি অনেক বড় ফান্ড। এবং জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদির ছেলে ফারুক মওদুদি ঢাকাতে 4 দিন ছিলেন। সেই 4 দিন তার ব্যাপক ইন্টারভিউ করার সুযোগ হয়েছে। আমি একটু ছবিটা দেখাতে বলবো, ছবিটা আমাদের কাছে আছে। আবু আলা মওদুদি, তার ছবিটা আমাদের কাছে আছে। ইনি জামাতের প্রতিষ্ঠাতা, অর্থাৎ এই যে আবু আলা মওদুদি, জামাতের মওদুদি, হ্যাঁ, জামাতের প্রতিষ্ঠাতা। তিনি মূলত ভারতেই ছিলেন, পরে তিনি পাকিস্তানে, তাকে মানে এর জন্যই আজকে বাংলাদেশে জামাতের এত বাড়ন্ত, মানে এই হচ্ছে সেই ব্যক্তি। এবং তার পুত্র কিন্তু তার বাবার বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, ফারুক মওদুদি, তিনি আমাকে ইন্টারভিউতে বলেছেন যে দেখো বেটা, এই দেশ কখনো জামাত চায়নি,
এবং 1971 সালের 25শে আগস্ট যেদিন রাতে গণহত্যা শুরু হচ্ছে, ইন্দিরা খেয়াল রাখবেন বাংলাদেশে কিন্তু গণহত্যা শুরু হয় 25শে মার্চ রাতে, এবং সেই দিন রাতে তেজগাঁ বিমানবন্দর থেকে নাকি তিনি যখন চলে যাচ্ছেন, দেশ ছাড়ছেন, পাকিস্তান পূর্ব পাকিস্তান ছেড়ে তিনি করাচি চলে যাচ্ছেন, এবং এয়ারপোর্টে বসা তিনি দেখলেন ইয়াহিয়া খান আসছে, নামলো তেজগাঁয়, এবং ইয়াহিয়া খান বলছে এই মিট্টি চাইয়ে। তিনি আমাকে এভাবেই বললেন যে এখানে একটি জনমানব থাকবে না, একটি মানুষও থাকবে না, তোমরা এমন করে হত্যা করবে, নির্বিচার গণহত্যা করবে, হিন্দু শূন্য মুসলিম শূন্য, কেননা এই দেশকে আমরা মুসলমানের দেশই মনে করি না, আমাদের শুধু সম্পদ লাগবে, এই মাটিটা লাগবে ভারতকে ধ্বংস করার জন্য। এবং তিনি তখন বলেছিলেন ওদেরকে, এত সুন্দর সুপুরুষ একজন মানুষ, দেবতুল্য, তিনি বলেছেন, এবং তিনি একজন দার্শনিক, বলেছেন উপরে আল্লাহ আছে, তিনি আবার ধর্মবিশ্বাসী, তিনি বলেছেন আমি ওদেরকে বলেছি আমার বাপের সঙ্গে তোমরা সকাল বিকাল আমাদের বাড়িতে মিটিং করো ঠিকই, আমি বলছি তোমরা জিততে পারবে না, জামাত জিতবে না, পাকিস্তান কখনো জিতবে না। এবং তিনি আমাকে সেই দিন বলেছিলেন 14 সালে এই ইন্টারভিউটা দেবার সময়, আমি বলছি তোমাদের দেশ যতই জামাতের চারণভূমি হোক, যতই ব্রিডিং গ্রাউন্ড হোক জঙ্গিদের, কখনো ওরা জিতবে না। মানে এই হিন্দু নিধনের বীজটা অনেক আগে থেকেই, অনেক আগে থেকে ধারাবাহিক। আমি একটু আপনার কাছে জানবো যে শেখ হাসিনা তিনি যখন এই 2024 সালের 5ই জুলাই তিনি যখন দেশ ছেড়ে চলে এলেন, তার আগে কি তিনি বুঝতে পারেননি যে তাকে এবার দেশ ছাড়তে হবে? আমি এই প্রশ্নটা বাংলাদেশের সঙ্গে যাদের সঙ্গে আলোচনায় বসেছি তাদের অনেককে করেছি। আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো খুব গ্রাউন্ড লেভেলে গিয়ে সাংবাদিকতা করেছেন, অনেক জায়গায় গেছেন, এটা কি শেখ হাসিনা বুঝতে পারেননি যে জামাত তলায় তলায় এতটা শক্ত খুঁটি পুঁতে ফেলেছে? ইন্দিরা, আপনি আইএনএসে আমি রেগুলার এই রিপোর্টগুলো করেছি, এবং হেডলাইন্স এটা ছিল, তিনি তার প্রতিটি স্পিচে 24শে জুলাইয়ের আগে, 23শে এবং 22শে প্রতিটা বার তিনি বাংলাদেশের মানুষকে সতর্ক করেছেন যে দেখুন, এবং তিনি জঙ্গিদেরকে অ্যারেস্ট করেছেন। আজকে জামাতের আমির শফিক কিন্তু জেলে ছিল, জামাতে আমির শফিকুরের ছেলে দুজনেই কারাগারে ছিল। কেন বলুন তো? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছেলেরা নিখোঁজ হয়ে যাচ্ছিল, ছাত্ররা, তাদেরকে খোঁজ করেছে যে গোয়েন্দা সদস্যরা, জিয়াউল হাসান, তাকে কারাগারে নিয়ে নেওয়া হলো। আপনার হেফাজতে ইসলামের সমাবেশ করে তারা যে জঙ্গিবাদ করেছে, এতগুলো গাছ বৃক্ষ নিধন করে তাদেরকে শুধু সাউন্ড গ্রেনেড দিয়ে এই শিশুদেরকে তাদেরকে নিরাপদে পাঠিয়ে দিয়েছে। শেখ হাসিনা সর্বোচ্চ চেষ্টা করছেন, এবং তিনি যখন ক্ষমতা আসেন বিডিআর মিউটিনি করে পরিকল্পিতভাবে বিডিআরে সেই গোয়েন্দা কর্মকর্তাদেরকে, সেই সামরিক কর্মকর্তাদেরকে হঠাৎ করে ট্রান্সফার করে নেয়। এই যে পরিকল্পনাগুলো তার ভিতরে করা হয়েছে, তার কিছু মন্ত্রী বলুন, তার কিছু সংসদ সদস্য বলুন, তারই গোয়েন্দা সদস্য, তার হাতে তো সুইচ ছিল না। তিনি একজন রাষ্ট্রপ্রধান হিসেবে মানবিক ছিলেন, যে সুইচ তিনি বারবার বুঝেছেন, তিনি চেষ্টা করেছেন তাদের, এবং আনসারুল্লাহ বাংলা টিম